আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনকে ঘিরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000। ভোট নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। রাজশাহীতে বিএনপির কাউন্সিলে তারেক রহমান। ঘোষিত সভায় ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে, জানালেন প্রেস সচিব। 3 দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে আশা গভর্নরের। সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম, সিপিডির মূল্যায়ন। এবং রাজধানীতে দেশীয় অস্ত্রের চালান জব্দের মামলায় 9 জন রিমান্ডে। সন্ত্রাসী কাজে ব্যবহার হতো ধারালো এসব চাপাতি ও ছুরি, জানিয়েছে সেনাবাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। আদিন সচিবের রিপোর্ট। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। যদিও হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা 45,71,216, আর মৃত্যুসহ নানা কারণে বাদ পড়েছে 21,32,590 জন। 2 মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত, আর 24 আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। 31 অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। এবছরের 2 মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ তাদের কাঠগড়ায় দাঁড় করাবে, তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভোট কেন্দ্র মনিটরিং করা হবে। প্রিজাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। গাজীপুরের সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির সপলের। এটা কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, যা নির্বাচনের আগে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে
তবে এসব ব্যবহার করে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হইবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনি এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে দিতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও, জানান দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হচ্ছে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বেকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করে ছাড়বো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। যে আমরা আল্লাহ দিলে ভালোভাবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও তার আশা। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশ পুনর্গঠনে জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর একমাত্র পথ ভোটের অধিকার প্রতিষ্ঠা। শিগগিরই দেশে ফেরার কথা জানিয়ে দেশ করার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তাই সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহী মহানগর। উৎসবের আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় শীর্ষ নেতারা। সব বিভেদ বিভাজন থেকে সরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণই ঠিক করবে তাদের জন্য কে কাজ করবে। মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সে আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তিনি বলেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই সম্ভব দেশকে গড়ে তোলা। স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা
দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব, এটা হচ্ছে 2। শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনের শপথ নিতে হবে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন নেই জামাতের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দিয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, দখলি নির্বাচনকে দেশের মানুষ গ্রহণ করবে না। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেই তাতে স্বাক্ষর করবে জামাত। জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটি মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। তো সুতরাং ফেব্রুয়ারির 1st উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক বলেছি। দেশের বাইরে আওয়ামী লীগের অফিস পরিচালনা করা এবং বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারি নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানা। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এখানে অনেকগুলো এমওইউ সাইন হবে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো ইট উইল বি লুক ইনটু। এদিকে ভারতের কলকাতায় পতিত আওয়ামী লীগ অফিস নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি নির্বাচনী বুথে নজরদারি রাখতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঐতিহাসিক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে দুপুরে সাভারের খাগান এলাকায় বানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত পক্ষকাল ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনীতে যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় শফিকুল আলম আরও বলেন, 2026 সালের নির্বাচনে সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জুলাই হত্যাকাণ্ডের সকল আসামির বিচার করা হবে বলে আশ্বাস দেন তিনি। এর আগে প্রেস সচিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র 2 শহীদের নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। শহীদরা কেন শহীদ হয়েছে? তারা ভোটের জন্য শহীদ হয়েছে, মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে, বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতমের জন্য শহীদ হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবথেকে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক। আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন।
চলতি অর্থবছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিদেশি বিনিয়োগ কমলেও সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার এলে তা বাড়বে বলে জানান তিনি। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। রপ্তানি প্রবাসী আয়ে অগ্রগতি থাকলেও 2024 অর্থ বছরের তুলনায় কমেছে জিডিপি প্রবৃদ্ধি। ইমদাদুল্লাহ বাপুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 365 দিন শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 11টা সংস্কার কমিশন হয়েছে, অনেক সময় এগুলোর মধ্যে গেছে, কিন্তু আসলে মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি, স্বস্তিটাও আসেনি। এতে বক্তারা অভিযোগ করেন, এক বছরে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিলেও তা অর্থনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনি। আমার সেক্টরে হচ্ছে 1850টা ফ্যাক্টরি। এই 1850টা কিন্তু 150 হইতে পারে নাই 365 দিনে, বরং কিছু কমছে। এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য তারা ব্যাংকটিকে খুলতে পারছেন না খুলতে পারার কারণে তার বিজনেস ডিসরাপশন হচ্ছে এবং ডিসরাপশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতিতে গতি আনতে ব্যাংকিং আইন ও নীতিমালা পরিবর্তন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো। বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি। সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি আবার চেঞ্জ করে ফেলে বা কিছু করে। এটা স্বাভাবিক একটা পলিটিক্যাল প্রসেস। টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নেই। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর গঠনগত যে সংস্কার করে দিয়ে যাবে তা নির্বাচিত সরকার অনুসরণ করলে দেশের চেহারা পাল্টানো সম্ভব। 16টা ব্যাংক থেকে 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। নাও হোয়াট হ্যাপেন্স টু দিস ইকোনমি when you talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। 365 দিনে এই অবস্থার থেকে আপনারা যে এত কিছু আশা করেছেন, আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। গাড়ি খাচ্ছি, আরো খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। সংলাপে রাজনীতিবিদরা জানান, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি, হয়তোবা কিছুটা আগাবে। আপনাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশের মানুষের ধৈর্য নাই। আপনারা 6 মাস পর আমাদেরকে বলবেন যদি আমাদের নির্বাচিত হয়, সেই জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি ডে 1 থেকে যাতে পারফরমেন্স করা যায়। দেশের উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতাও চান রাজনীতিবিদরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিউ মার্কেট এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের মামলায় আটক 9 জনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো 1100 সামুরাই চাপাতি, কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে তারা জানায়, এসব দেশীয় অস্ত্র বিনা খরচে হোম ডেলিভারি দেয়া হতো। এই চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করে তারা। মনির হোসেন তোপর রিপোর্ট। গেল 1 বছর ধরে দেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অপকর্মে বেশিরভাগ সময় সন্ত্রাসীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র। অনলাইনে কিংবা অফলাইনে অর্ডার দিলেই বাসায় এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এসব অস্ত্র। একটি চাপাতি ও সামুরাই অত্যন্ত ধারালো। সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায়ও এই অস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় অস্ত্রের এই ঝঞ্ঝানিতে উদ্বিগ্ন দেশবাসী। আইন শৃঙ্খলা বাহিনী শত চেষ্টার পরও তা এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনভর নিউ মার্কেট এলাকার একাধিক দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় 1000-এর উপর দেশীয় অস্ত্র।
গ্রেফতার করা হয় 9 বিক্রেতাকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। এই মানে অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিনতো বলেও জানান তিনি। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবে সেনাবাহিনী। 818 জন এই মোহাম্মদপুর শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরো বলেন, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকা থেকেই এখন পর্যন্ত 306টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 8215 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রেপ্তার করতে পেরে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বনশ্রীতে দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বৃহস্পতিবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। আজ শুনানিতে সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। সেখানে বলা হয় 19 জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। ট্রাইব্যুনাল 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামির বিরুদ্ধে। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি 100 ছাড়ানো। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 448 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএমডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রক্টর AKM রাশিদুল ইসলাম। এ সময় খসড়া ভোটার তালিকা এবং আচরণবিধিও প্রকাশ করা হয়েছে। 14 আগস্ট পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি ও মতামত নেওয়া হবে। 17 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 18 ও 19 আগস্ট। যাচাই বাছাই হবে 21 থেকে 24 আগস্ট। 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর 26 ও 27 আগস্ট আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 28 আগস্ট। 29 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার 7 আসামির পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এতে হত্যার দায় স্বীকার করেছে আসামিরা। এদিকে তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে তারা। মানববন্ধনের প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে গেল কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। চাঞ্চল্যকর এই মামলার 7 আসামিকে 2 দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা। এদিকে তুহিন হত্যাকারীদের বিচার দাবিতে সকালে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় তারা বলেন, তুহিন হত্যার বিচার না হলে সারা দেশে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। নাটোরের বড়াইগ্রামে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। চাঁদপুরে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাগররুনি সহ আগের সব সাংবাদিক হত্যার বিচার হয়নি বলেই আজ নতুন করে আরও হত্যাকাণ্ড ঘটছে। তারা সতর্ক করেন, এসব ঘটনায় যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তবে সামনে আরও রক্ত ঝরবে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। খুলনায় মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশে সাংবাদিক নিপীড়নের বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের 2 ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয়েছে হাটি কুমরুল মহাসড়ক। টানা এই কর্মসূচির 12তম দিনে ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ ব্লক কর্মসূচি পালন করে তারা। এতে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের 22 জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা 11টায় শুরু হওয়া এই কর্মসূচি শেষ হয় দুপুর 1টার দিকে। উত্তরাঞ্চলের ঢাকামুখী 4 লেনের মহাসড়ক আটকে দিয়ে এক দফা দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধেও নানা স্লোগান দেয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েন সড়কের দুপাশের হাজারো যাত্রী। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডাক্তার সংকট নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ সহ 3 দফা দাবিতে 3য় দিনের মতো ব্লকেট কর্মসূচি হয়েছে। সকাল 10:30 থেকে ছাত্র জনতা বরিশাল ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর নথুল্লাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যাত্রীবাহী কয়েকশো বাস আটকে পড়ে বিভিন্ন সড়কে। প্রায় 5 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় সড়কের পরিস্থিতি। 8 দিন শান্তিপূর্ণ সমাবেশ করার পরও আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো আসলে প্রশাসন মেনে নেয়নি বা তারা ওইভাবে আমাদেরকে আশ্বস্ত করেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত আমরা এর কোনো ফলশ্রুতি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত মেডিকেল থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করছে না এবং মেডিকেলের কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে আজকে 12 দিনের মতো বরিশালবাসী অবস্থান কর্মসূচি এবং শেরেবাংলা মেডিকেল বা স্বাস্থ্যখাতের যে সমস্যা, এই সমস্যা সারা বাংলাদেশের মানুষের সমস্যা।
বিশ্ববিদ্যালয়গুলোতে দাসত্বের রাজনীতি চায় না ছাত্র সংগঠন। হলে ও একাডেমিক কার্যক্রমে রাজনীতি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ব্যক্তি স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরের গুপ্তচর হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। পাশাপাশি ৭১ গণহত্যাকারী ছাত্র শিবিরের সাথে আপোষ করবে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী সহ বেশ কিছু ছাত্র সংগঠন। ঢাবির উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে মোট ২৩টি ছাত্র সংগঠনের সাথে কথা চলমান রয়েছে। এর মধ্যে ওয়াক করেছে বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠন। নির্বাচনী খরচে বাধ্যবাধকতা থাকলেও তা কখনোই মানা হয় না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন মোর্শেদ। তিনি বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় অপরাধ হলেও এই অভিযোগে নির্বাচন পরবর্তী কাউকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। কালো টাকা ও বেশি শক্তি না থাকায় যোগ্য ও দক্ষ অনেকেই নির্বাচনে অংশ নিতে পারে না বলেও জানান উপদেষ্টা। রাজধানীতে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনার সভায় শারমিন মোর্শেদ এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে নারী ও নির্বাচন সংশ্লিষ্ট সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অর্থের অভাবে নারীরা নির্বাচনে অংশ নিতে পারে না জানিয়ে বক্তারা বলেন, নারী প্রার্থীদের প্রচারণায় সরকারি অর্থ বরাদ্দের সুযোগ সৃষ্টি হলে অনেক যোগ্য নারী নেতৃত্ব বেরিয়ে আসবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তাদেরও শত শত কোটি টাকা লাগে। যদি আমার শত শত কোটি টাকা লাগে তাহলে তো আমি প্রথমেই খেলার থেকে মেয়েদেরকে বাদ দিয়ে দিলাম, কারণ তাদের সেরকম অর্থায়ন কখনো হবে না। আমাদের রাজনৈতিক দলগুলো এবং আমাদের সুশীল সমাজে হিসেব নিকেশ যখন কষেন তখন তারা মেয়েদের হিসেবটা দিতে এখনো খুব কার্পণ্য বোধ করেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে ১২৮টি ট্রাক সেলের মাধ্যমে জনসাধারণের মাঝে স্বল্প মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক সেল থেকে ১১৫ টাকা দরে তেল, ৭০ টাকায় মসুর ডাল ও ৮০ টাকা দরে ১ কেজি চিনি কিনতে পারবে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। তরিক ইসলামের রিপোর্ট। ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম ২ সন্তান ও পরিবার নিয়ে বাস করেন রাজধানীর নাখালপাড়ায়। বয়সের ভারে নুজো পেশায় সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম এসেছেন তেজগাঁয়ের ট্রাকসেলের পণ্য কিনতে। বাজার দর থেকে কিছুটা কমে পণ্য নিতে পারায় যেন বড় আনন্দের এ ক্ষুদ্র ব্যবসায়ীর। অশ্রু সজল চোখে আকুতি জানালেন এ সেবা চালু রাখার। জিনিসপত্রের দাম প্রচুর, এই জন্য মানে কোনো রকম ইয়া করা যায়। আগে কি ভালো ছিল? আগে একটু ভালো ছিল ব্যবসা বাণিজ্য, এখন একটু নর্মাল। আমাদের অনেকদিন বন্ধ ছিল স্যার, অনেকদিন পরে আজকে চালু হলো। চালু হতে আমাদের সুবিধা হলো, এই জন্য আমরা আসলাম। একই অবস্থা ট্রাকসেলের পণ্য নিতে আসা অধিকাংশ নিম্ন আয়ের মানুষের। সবারই দাবি নিয়মিত এ সেবা চালু রাখার পাশাপাশি পণ্যের সংখ্যা বাড়ানোর। বাজারে কিনতে এসে এনে কিনলে তো অনেক মনে করেন আমাদের দাম অনেক কম হয় আর কি। বাজারে গেলে তেল দাম বেশি, চিনির দাম বেশি, কিনতে পারি না। ডাইলের দাম বেশি, কিনতে পারি না। চিনি তো যা দে চলে, ডাইলও চলে, মনে করেন পেঁয়াজ তো নর্মালি ৬০ টাকা কেজি পাওয়া যায়। এরা যদি কমে দিলে তো ভালোই হয়। শুক্রবার ছাড়া প্রতিদিন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রাকসেল সেবা চলবে বলে জানায় টিসিবি। এখানে তেল আমরা 2 লিটার বিক্রি করছি 230 টাকা বোতল, আর ৭০ টাকা হলো ডাল, আর ৭০ টাকা সম্ভবত চিনি। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ পরিবারের মাঝে পণ্য সরবরাহ করা হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নে প্রাণ ডেইরির একটি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে ডিটারজেন্ট মেশানো দুধ পাওয়ার অভিযোগ উঠেছে। কোম্পানির দাবি এটি ছিল স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত ষড়যন্ত্র। রাজধানী পাটনায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানান, ওই চক্র দীর্ঘদিন ধরে নিম্নমানের দুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে কেন্দ্রের কয়েকজন কর্মীকে হাত করে ডিটারজেন্ট মেশানো দুধ কারখানায় ঢোকায় এবং প্রশাসনকে খবর দেয় যাতে প্রাণ ডেইরির সুনাম নষ্ট হয়। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ৩ জন কর্মী জড়িত থাকার প্রমাণ মিলেছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন স্থানীয় দুধ সরবরাহকারীর নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রাণ ডেইরির সুনাম ক্ষুণ্ণ করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে এবং কর্মচারীদের বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি ধামকি দিয়ে আসছে। এই সংঘবদ্ধ দল গত 7ই মার্চ প্রাণ ডেইরির একজন কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং তাদেরকে দুধ গ্রহণ করার জন্য অ্যাকচুয়ালি হুমকি দেয়। কিছু কিছু মধ্যস্বত্বভোগী যখন তাদেরকে আমরা ব্ল্যাক লিস্টেড করছি, বাদ দিচ্ছি, তার জন্য তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে এই ধরনের উদ্যোগগুলো বা অপপ্রচারের জন্য কিন্তু তারা সুযোগ নিয়েছে। ফলে যখন কোনো একটা ব্র্যান্ডকে পরিকল্পিত অ্যাটাক করা হয়, এরা কিন্তু আসলে খালি জাতির ক্ষতি করে না, মানে ওভারঅল আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের ব্র্যান্ডের বা আমাদের কোম্পানি সুনাম ক্ষুণ্ণ করছে, আমাদের রপ্তানিকে ব্যাহত করছে। এবারে খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছে বাংলাদেশ। ড্র করলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে, এমন সমীকরণের ম্যাচে বড় পরাজয়ের অপেক্ষা বেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের। 3 ম্যাচে 3 জয় নিয়ে দক্ষিণ কোরিয়া উঠে গেছে চূড়ান্ত পর্বে। সেরা 3টি রানার্স আপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে পিটার বাটলারের শিষ্যদের। ভিয়েন্তিয়ানের নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে 1-1 সমতা ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ। গুনে গুনে আরও 5 গোল হজম করে মেয়েরা। 48 মিনিটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। 60 মিনিটে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক চু হে ইয়াং গোল করে স্কোর লাইন 3-1 করে দেন। শেষ দিকে আরও 3 বার বাংলাদেশের জালে বল পাঠায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা। বাংলাদেশ আনসারের খেলোয়াড়দের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে 20টি ওজন শ্রেণীতে বাংলাদেশ পুলিশ, আনসার, জাতীয় কুস্তি দল সহ বিভিন্ন জেলার মোট 150 জন কুস্তিগীর অংশ নেন। ফাইনাল শেষে বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেন রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকি এবং জাতীয় কুস্তি দলের কোচ ও ফেডারেশন সদস্য শিরিন সুলতানা সহ অন্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনকে ঘিরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000 লাখ। ভোট নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। রাজশাহীতে বিএনপির কাউন্সিলে তারেক রহমান। ঘোষিত সভায় ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে জানালেন প্রেস সচিব। 3 দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থবছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে আশা গভর্নরের। সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম, সিপিডির মূল্যায়ন। এবং রাজধানীতে দেশীয় অস্ত্রের চালান জব্দের মামলায় 9 জন রিমান্ডে। সন্ত্রাসী কাজে ব্যবহার হতো ধারালো এসব চাপাতি ও ছুরি, জানিয়েছে সেনাবাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেক বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটেক বাংলা নিউজ।